সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনে। ডক্টর স্টেশনে আমরা সাধারণত সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি এবং যেসব রোগ সাধারণত আমাদের জনগণ ফেস করেন এবং সেখান থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবেন, কিভাবে চিকিৎসা পাবেন, সেই সকল রোগ নিয়ে আমরা সাধারণত আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় এমপক্স। এই সাম্প্রতিক সময়ে এটা একটা WHO, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটাকে রেড অ্যালার্ট হিসেবে জারি করেছে যে এটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। আজকে আমাদের এই যে এমপক্স, এই বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করা এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারবো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ কুতুবউদ্দিন। তিনি আছেন সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। তিনি স্পেশালি মেডিসিন এবং ইনফেকশাস ডিজিজের উপর বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। যথারীতি অনুষ্ঠান সঞ্চালনায় আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, মেরিন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সুধী দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা। শুরুতে আমরা জেনে নেই যে এমপক্স, যেটা একটা আরেকটা নাম আছে মাঙ্কি পক্স। আপনি এই যে এমপক্স কিংবা মাঙ্কি পক্স বলতে কি বোঝায়, এটা যদি আমাদের জনগণকে একটু বলতেন। ধন্যবাদ। এমপক্স অথবা মানকি পক্স, আগে বলতো মানকি পক্স, রিসেন্টলি এটাকে এমপক্স বলা হয়। এটা আসলে একটা এক ধরনের ভাইরাল জেনেটিক ডিজিজ। এটা ভাইরাস জনিত এই রোগ এবং এটা হচ্ছে অর্থোপক্স ভাইরাস পরিবারের একটা ভাইরাস দিয়ে ইউজুয়ালি এমপক্সটা হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম যে এমপক্সটা কি। এখন আমরা যদি একটু পিছনে ফিরে আসি, যে এমপক্সের শুরুটা বা ইতিহাসটা, এটা যদি একটু আমাদের জনগণের জন্য বলেন হয়তো বা একটু উপকার। এটা আসলে এমপক্সটা নতুন কোনো কিছু না। এমপক্স হচ্ছে আসলে আমাদের এই যে বিষয়, প্রথম যেটা ওয়ার্ল্ডে ফার্স্ট ডিটেক্ট হয় এমপক্সটা আবিষ্কৃত 1958 সালে। এরপর প্রথম রোগী শনাক্ত হয় 1970 সালে কঙ্গো বেসিনে। কঙ্গোতে একটা পেশেন্ট ডিটেক্ট হয়েছিল। এরপরে 2002, 2003 এবং 2022 সালে এটা প্যান্ডেমিক হয় ইউএসএ। এটা ইউজুয়ালি একটা অর্থোপক্স ভাইরাসের একটা পরিবারের একটা ভাইরাস। দ্যাট মিনস এটা নতুন নয়, এটা অনেক আগে থেকে আবিষ্কৃত হয়েছে। রিসেন্টলি এটা রিএমার্জ হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে প্রায় 42টা দেশের মধ্যে কিন্তু এমপক্স ডিটেক্ট হয়েছে। অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বললেন যে এমপক্স, এটা যেহেতু ছোঁয়াচে রোগী বলবো, ইনফেকশাস ডিজিজ, এটা ছড়িয়ে পড়েছে অলরেডি পৃথিবীর 42টা দেশে। যেটা কঙ্গো কিংবা দক্ষিণ আফ্রিকা সাইডে হতো, সেটা এখন ইভেন ইউএসএ, আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে, যেটা আমাদের বিশেষজ্ঞ ডক্টর বলছেন। তো এই যে ছড়িয়ে পড়া, আপনি যদি একটু বলেন যে কিভাবে এটা ছড়ায়। যে কিছুদিন আগে আমরা কোভিড ফেস করে আসলাম, যেটার জন্য আমরা মাস্ক পরে থাকতাম। তো এই এমপক্সটাও কি সেরকম বায়ুবাহিত বা কিভাবে ছড়ায়, হাঁচি কাশি? থ্যাংক ইউ। এমপক্স আসলে অনেকভাবেই যেতে পারে। এটা বলা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট। যে পেশেন্টগুলোর বডির মধ্যে র্যাশ আছে, র্যাশের সাথে যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় তখন যেতে পারে। এবং র্যাশ থেকে ব্লিস্টার যে ম্যাটেরিয়ালসগুলো যায় ওখান থেকে যদি সংস্পর্শে তখনও হতে পারে। এবং ড্রপলেট, যে এবার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু ছড়াতে পারে। অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে সরাসরি ছোঁয়ার মাধ্যমে এমপক্সটা ছড়াচ্ছে, মানে একজন রোগীকে যদি আমরা সরাসরি ছুঁয়ে দেখি সেক্ষেত্রে এমপক্সটা ছড়াতে পারে। সাথে ড্রপলেট, যেটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে। ড্রপলেট বলতে যে হাঁচি কাশির মাধ্যমে যে মিউকাসের যে ফোঁটাগুলো বের হয়, এটার মাধ্যমে, বাতাসের মাধ্যমে। এটাতে একটু যদি বলি যে এখানে একটা ইনকিউবেশন পিরিয়ড বোধহয় থাকে, যে এমপক্সের আক্রান্ত ব্যক্তি তো সাথে সাথে র্যাশ দেখা যায় না, বা সাথে সাথে হয়তো বা উনি বুঝতে পারে না, মানে উপসর্গগুলো যে প্রকাশ পায়, সেই প্রকাশ পাওয়াটা কিন্তু আমরা ইনকিউবেশন অবস্থা যেটাকে বলা, সেটা কতদিন? এটা ইউজুয়ালি 4 to 21 days পর্যন্ত পেশেন্টের ইনকিউবেশন পিরিয়ড। কারণ এক্সপোজড হইলেও একটা পেশেন্ট, সে 4 থেকে 21 দিন পর্যন্ত যে কোনো সময় তার মানে
পেশেন্টের এমপক্স ডেভেলপ করতে পারে। এই পর্যন্ত সে সুপ্ত অবস্থায় থাকতে পারে। মানে একজন রোগী ওনার দেহে এমপক্সের জীবাণু আছে এবং উনি 4 থেকে 21 দিন পর্যন্ত উপসর্গ ছাড়াই থাকতে পারে। এখন আপনার কাছে একটা প্রশ্ন আমার পক্ষ থেকে, যে এই যে উপসর্গ ছাড়া একজন রোগী আসেন, আমরাও ডক্টর বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। পেশেন্ট দেখি অনেক যদি আমরা ছুঁই এই সময়, সেই অবস্থায় কি এটা ছড়াতে পারে? ভেরি আনলাইকলি, কারণ যেহেতু পেশেন্টের ডাইরেক্ট কন্ট্যাক্টের কোনো র্যাশ নেই, অ্যাজ ওয়েল এস একটু চান্স থাকে যদি পেশেন্টের ড্রপ নেটের মধ্যে যদি হাঁচি কাশি তখন হয়তো যেতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে আমাদের দুটো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পেশেন্টের কোনো ট্রাভেলিং হিস্ট্রি অর কন্ট্যাক্ট টু দ্য কোনো পেশেন্ট এমপক্সের পেশেন্টের সান্নিধ্যে গিয়েছে কিনা, অর্থাৎ যে দেশে থাকে ওই দেশে সে তার কোনো ট্রাভেলিং হিস্ট্রি, যেসব দেশে এমপক্স অলরেডি আছে সেসব দেশে উনি ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা বা ওই ধরনের সিমটম আছে বা উপসর্গ আছে এরকম কোনো রোগীর সংস্পর্শে ছিলেন কিনা। রাইট, অনেক ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমাদের সকলের জন্যই জরুরি যে এরকম দেশ যেমন উনি বলছেন, আমাদের বিশেষজ্ঞ ডক্টর বলছেন আমেরিকাতে ছড়িয়ে গেছে, বা বিশেষ করে কঙ্গো আফ্রিকা জোনে অনেকে থাকেন বা আসেন বিভিন্ন জায়গা থেকে, সেই সব জায়গাতে থেকে যদি কেউ একজন আসেন বিদেশ থেকে অথবা এই ধরনের উপসর্গ আছে তাদের সংস্পর্শে ছিলেন সেরকম কোনো ব্যক্তি যদি আসেন আমাদের কাছাকাছি, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এটাও হতে পারে। আবার আপনার যে পেশেন্টগুলো যেমন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি এটা সেন্ট্রাল আফ্রিকা অথবা পশ্চিম আফ্রিকা, ওই দেশের পেশেন্ট যদি কোনো কারণে সৌদি আরবে গিয়েছে, ওখান থেকে আমাদের দেশে যদি কোনো ব্যক্তি সৌদি আরবে থেকে এসে থাকে তার মাধ্যমেও কিন্তু আসতে পারে। তার মানে ইনডিরেক্টলি ভায়া আরেকটা দেশেও আসতে পারে। রাইট, অনেক ধন্যবাদ। বিভিন্ন আছে যে ইনফেকশাস ডিজিজ ছড়ানোর, তো কতদিন পর্যন্ত এটা ছড়াতে পারে? থ্যাংক ইউ। সেটা হচ্ছে একটা পেশেন্ট ইউজুয়ালি তার যে র্যাশ অথবা সিমটম আসার 2-1 দিন আগে থেকে 21 দিন পর্যন্ত কিন্তু সে ছড়াতে পারে। আচ্ছা, মানে যে র্যাশ ইনফেক্টেড হয়েছে, পেশেন্টের সিমটম আসছে, ওর থেকে 21 দিন পর্যন্ত সে 21 দিন পর থেকে 21 দিন পর্যন্ত। আচ্ছা, 21 দিন পরে কি মানে ছড়ানোর রেটটা কমে না? তখন 21 দিন পরে ইউজুয়ালি যায় না। এর মধ্যে সেকেন্ড হচ্ছে একটা হচ্ছে এতটুকু, আর সেকেন্ড যে পেশেন্টগুলোর র্যাশ চলে আসে, এই র্যাশগুলো স্ক্যাপ হয়, ওগুলো ফলো আপ না হওয়া পর্যন্ত কিন্তু পেশেন্ট রোগটা কি করতে পারে, ছড়াতে পারে। এই জন্য বলা হয় যাদের সংস্পর্শে যায় অথবা ইনফেক্টেড পারসন তারা শুড বি কোয়ারেন্টাইন, মানে তাদেরকে আলাদাভাবে রাখতে হবে মিনিমাম 21 দিন পর্যন্ত। আর যদি বেশি পারা যায়, তার যদি যে র্যাশগুলো হয়েছে সেগুলো পেকে সেগুলো পরে নেওয়া যাওয়া পর্যন্ত, শুকিয়ে পরে নেওয়া যাওয়া পর্যন্ত কিন্তু তাকে কোয়ারেন্টাইনে থাকতে হলে বেস্ট। আমরা র্যাশ সম্পর্কে একটু পরে আসছি, কারণ র্যাশটা সম্পর্কে আমাদের জনগণকে একটু বুঝতে হবে র্যাশটা কোন ধরনের, একটু ছবি তারা দেখতে পারলে আরও ভালো হতো। আমি একটু আসি যে প্রকারভেদ বা এখানে কি কোনো টাইপস আছে যে এই ধরনের প্রকার বা এই ধরনের র্যাশটা বেশি খারাপ, এরকম কোনো ব্যাপার আছে কি? পেশায় আসলে যেটা এমপক্সের ক্ষেত্রে বলা হয়, যদিও ওদের টাইপটা, কিন্তু কিছু এমপক্স ধরেন কঙ্গো বেসিন এলাকার যেগুলো ক্লেড 1 ক্লেড 2, কঙ্গো বেসিনের জায়গায় যেগুলো হইতে সেগুলো হচ্ছে ক্লেড 1, এবং এগুলো সবচেয়ে বেশি খারাপ যেগুলো ওয়েস্ট আফ্রিকা বা সেন্ট্রাল আফ্রিকা আছে, ওটার চেয়ে যেটা কঙ্গো বেসিন থেকে ওই ধরনটা বেশি ব্যাপকভাবে ক্ষতি করতে পারে।
মানে আপনারা দুইটা করছেন যে একটা কঙ্গো বেসিন, কঙ্গো বেসিন এরিয়া যেটা, এটা ক্লেড ওয়ান বেশি খারাপ। আচ্ছা, যেটা একদম বেশি দরকার আমাদের জনগণের জন্য, যে উপসর্গ কী কী, তারা কি করে বুঝবে যে একজন রোগী উনি অ্যামপক্সে আক্রান্ত হতে যাচ্ছেন বা ওনার উপসর্গ দেখা দিয়েছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা পেশেন্টের যদি তার হিস্ট্রি থাকে, যে সমস্ত দেশে এন্ডেমিক ওখানে ট্রাভেলিং হিস্ট্রি, অথবা ওই দেশ থেকে কেউ ট্রাভেল হয়ে আসছে, তার সংস্পর্শে গিয়েছে, এ ধরনের যদি কোনো পেশেন্টের 3টে স্টেজ, একটা হচ্ছে প্রোড্রোম স্টেজ, একটা হচ্ছে স্টেজ অফ রেস্ট, একটা স্টেজ অফ হিলিং। প্রোড্রোম স্টেজ মিনস হচ্ছে এই ধরনের পেশেন্ট সংস্পর্শে গিয়েছে, তার হঠাৎ করে ভাইরাল জনিত আমাদের দেশে যেগুলো হয় ভাইরাল ফিভার, ধরেন জ্বর আসছে, সারা শরীর ব্যথা, মাংসে ব্যথা, মাথা ব্যথা, চোখের কাছে ব্যথা, খুব বেশি সর্দি, অনেক বেশি ফ্যাটিক, খুব উইক, এই ধরনের যদি হয়, সাথে সাথে যদি তার এখানে বিভিন্ন লসিকা গ্রন্থ আমাদের আছে গলার সামনে পেছনে, ওগুলো যদি ফুলে যায়, আমরা গ্ল্যান্ড অথবা এই গ্ল্যান্ড যদি ফুলে যায় জ্বরের সাথে, তখন তাকে বুঝতে হবে যে এই পেশেন্টের তার একটা যেহেতু হিস্ট্রি আছে, তার একটা অ্যামপক্স হওয়ার একটা চান্স আছে। আর 2 নম্বর হচ্ছে যখন একটা পেশেন্ট এগুলো আসছে, সাথে সাথে 1-2 দিন পরে ধরেন একটা পেশেন্টের র্যাশ আসছে, সারা র্যাশগুলো কেমন হবে, ফোসকা পড়ার মতো হয়ে যাবে এবং অনেকটুকু ডিপ হবে, ফোসকা এবং গর্ত অনেকটুকু হবে, হওয়ার পরে তখন বুঝতে হবে যে তার সাথে এই জ্বর, তারপরে ফুলা, সাথে যদি র্যাশ আসে, তখন বুঝতে হবে যে ইট কুড বি দ্য কেস অফ অ্যামপক্স। র্যাশ থাকতে হবে, অর্থাৎ শুধু দর্শক আমরা আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে র্যাশ থাকতে হবে, সাথে আপনার জ্বর থাকতে হবে এবং গ্ল্যান্ড ফিলে যাওয়ার একটা ব্যাপার আছে। র্যাশটা অনেকটা আমরা আসছি একটু পরে, যে স্মল পক্স, যেটা আমি যতটুকু জানি যে একটা ভ্যারাইটি অফ স্মল পক্সেরই এমপক্স। তো এই যে র্যাশটা বা যেটা দানা, আমাদের সাধারণ দর্শকরা যেটা বুঝে যে গুটি বসন্ত, জলবসন্তের যে গোটার মতো হয়, এই ধরনের র্যাশ হয়, তাই তো? যে এখানেও সেটা কি করে ডিফার করবে যে একজন স্মল পক্স থেকে? ধন্যবাদ। কারণ আমাদের দেশে অ্যাকচুয়ালি হিস্ট্রি হচ্ছে স্মল পক্স যেটা, সেটা ইরেডিকেট হয়ে গেছে বাই ভ্যাকসিন, এবং আমাদের বিভিন্ন সায়েন্টিস্টদের বিভিন্ন গবেষণার পরে, বিভিন্ন চিকিৎসকের, বিভিন্ন সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেওয়ার কারণে গিয়ে ইরেডিকেট হয়ে গেছে 1980 সালে। কিন্তু আমাদের যে চিকেন পক্স, অনেক সময় দেখবেন আমাদের অনেকগুলো পেশেন্টের বিভিন্ন ধরনের পক্স নিয়ে আসে। এই পক্স আর এই পক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আমাদের যেগুলো স্মল পক্স আর চিকেন পক্স যেগুলো হয়, সেটা শরীরে, সারা শরীরে আসবে এবং সাথে জ্বরও হয়ে যাবে, ইনস্ট্যান্টলি হবে, এবং সারা শরীর হবে, তার হাতের তালু এবং পায়ের তালুটাতে ইনভলভ করবে না, চিকেন পক্স আর স্মল পক্সের ক্ষেত্রে। বাট এমপক্সের ক্ষেত্রে সারা শরীরে যে কোনো জায়গায় পক্সটা হতে পারে, বাচ্চা মানে। আর এমপক্সের ক্ষেত্রে যে দানাগুলো আস্তে আস্তে আসে, গ্রেজুয়ালি, ধীরে 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 আসতে থাকে, কিন্তু চিকেন পক্স আর স্মল পক্সের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি চলে আসে, জ্বর আসে সাথে সাথে চলে আসবে, খুব শর্ট টাইমের মধ্যে আসে। আর এমপক্সের ক্ষেত্রে আমাদের 4টা ভ্যারাইটি থাকে। আমাদের বলে প্রথমে ফ্ল্যাট টানা আসবে, চামড়ার সাথে জাস্ট সংস্পর্শে থাকবে, এটা আমরা বলি মেকিউ। তারপর দেখবে একটু ফুলে থাকবে প্যাপিং, আরটা দেখবেন ফুসকার মতো গিয়ে ওখানে ভিতরে পানি রয়ে গেছে, সেটা বলে ব্লিস্টার। এরপরে হয়ে যাবে আমাদের স্ক্যাপ হয়ে যাবে, স্ক্যাপ, ফাস্টিল হয়ে স্ক্যাপ হবে। এগুলো হচ্ছে কয়েকটা স্টেপে হবে ইন কেস অফ এমপক্সের ক্ষেত্রে, কিন্তু স্মল পক্সের ওটা থাকবে না। আর লসিকা গ্রন্থে যেটা বললাম, সেটা নর্মাল পক্সের ক্ষেত্রে, যেগুলো স্মল পক্স আর চিকেন পক্সের ক্ষেত্রে হবে না, কিন্তু সেটা হবে কোথায়, এমপক্সের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমাদের এখনও অনেক জায়গায় দেখা যায় যে স্মল পক্স হচ্ছে, হ্যাঁ, যদি গুটি বসন্ত যেটা আমাদের চিকেন পক্স, ওটা ইরেডিকেট হয়ে গেছে, কিন্তু যে স্মল পক্সটা হচ্ছে। তো এটা কি করে পার্থক্য করবেন? উনি খুব সুন্দর করে বললেন যে এখানে এমপক্সে যেটা হয় যে র্যাশের সাথে সাথে আমাদের গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে, এবং এই র্যাশটা ধীরে ধীরে আবির্ভাব হচ্ছে এবং ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, এবং হাতের তালুতে এবং পায়ের তালুতেও দেখা যাচ্ছে, যেটা চিকেন পক্সে খুব আননোন।
আবার আরেকটা প্রশ্নে আসি প্রসঙ্গক্রমে, যে সিভিয়ারিটি, এই যে কোন রোগী কত বেশি সিভিয়ার, এটা আপনারা কি করে বোঝেন? এটা কি র্যাশ দিয়ে বোঝা যায় কিনা? ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের অনেকগুলা প্যারামিটারের উপর এটা ডিপেন্ড করে। একটা পেশেন্ট Welcome to CSCR Hospital, a one-stop health service for all. যদি এমপক্স তার সাথে যদি এনকেফালাইটিস মানে ব্রেনে যদি ইনভলভমেন্ট হয়, তার মাথা ব্যথা হয়, অনেক বেশি জ্বর হয়, সাথে যদি মানে তার কনসাসনেস কোষের যদি একটু সমস্যা হয়ে যায়, তখন আমরা ধরবো যেটা এনকেফালাইটিস হয়েছে। নিউমোনিয়া নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে, তারপর লাংসে ARDS নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে। আর যদি ব্লিডিং সেপ্টিসাইমিয়া নিয়ে আসতে, সেপসিস নিয়ে আসতে পারে, ওটা হচ্ছে আমরা তখন বলে সিভিয়ার। আরটা হচ্ছে আমরা শরীরের র্যাশ দেখেও কিন্তু আমরা সিভিয়ারিটি দেখতে পারি। সেটা হচ্ছে কি, শরীরে যখন আমরা কাউন্ট করব, আমরা র্যাশগুলো দানাগুলো কাউন্ট করে যদি দেখি যে 25-এর নিচে আছে, সেটা হচ্ছে মাইল্ড। 25 থেকে 100 পর্যন্ত সেটা হচ্ছে মডারেট। 100 থেকে 250 হচ্ছে সিভিয়ার। 250-এর উপর যদি শরীরে দানা থাকে তাহলে বুঝতে হবে ভেরি সিভিয়ার। 4টা আমরা স্টেপে রাখেন, মানে 25 থেকে 100 হলে 25-এর নিচে মাইল্ড, 25 থেকে 100 মডারেট, 250 পর্যন্ত হচ্ছে সিভিয়ার, 250-এর উপর হলে ভেরি সিভিয়ার। অনেক ধন্যবাদ। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, এটা আমরা পরে দিয়ে সামারাইজ করবো। আমরা আরেকটু জেনে নেই যে আপনারা কীভাবে এটা রোগটা শনাক্ত করেন, যে কোনো ইনভেস্টিগেশন আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের ইউজুয়ালি হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি। এরপরে বেশি সবচেয়ে স্পেসিফিক যেটা আমরা ডায়াগনোসিস করার টুল, সেটা হচ্ছে মানে আমাদের PCR করতে হবে, কারণ এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড DNA ভাইরাস। এটাকে আমরা যখনই আইসোলেট করবো PCR দিয়ে, ওটা হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস। অনেক ধন্যবাদ। তাহলে একটা টেস্ট যেটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে PCR। আপনারা কি সব পেশেন্টরা করেন না, যাদেরকে সন্দেহ হাইলি সাসপেক্টেড, যাদের মনে হচ্ছে এই পেশেন্টটা ক্লিনিক্যালি আমি ডায়াগনোস করলাম এটা এমপক্স, কনফার্মেশন করার জন্য আমরা PCR-টা একটু যদি অ্যাডিশনাল কথা বলি, এটা কি খুব কস্টলি টেস্ট বা এরকম কিছু? আমাদের দেশে মোটামুটি কমন, যেমন আমরা এই কোভিডের সময় আমরা তো PCR করেছি। এই প্রসঙ্গে আসি যে আপনারা ডিটেকশন করে ফেললেন, ডায়াগনোসিস করার পরে চিকিৎসাটা আপনারা কী দেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে একটা হচ্ছে সেলফ লিমিটিং ভাইরাল ডিজিজ। এখানে এক্ষেত্রে ফ্যাটালিটি অত বেশি নেই। ধরা যাচ্ছে ফ্যাটালিটি মিনস হচ্ছে মর্টালিটি আর কি, মানুষের মৃত্যু হার অত বেশি নেই। 4% ম্যাক্সিমাম 4 to 5% মানুষের মানে খারাপ কমপ্লিকেশন হয়ে মারা যায়। এর মধ্যে ট্রিটমেন্ট হচ্ছে ধরা যায় সিমটোমেটিক মিনস ধরেন একটা পেশেন্টের সিভিয়ার রাইনোরিয়া হলো, সর্দি, তখন অ্যান্টিহিস্টামিন দিলাম। র্যাশ খুব চুলকানো হলো, তখন তাকে আমরা লোকালি অ্যান্টিবায়োটিক দিলাম। এর মধ্যে লোকালি এটা আমাদের দেশে যে ভুলটা করে যে মুখে মানে দেওয়া যাবে সাথে সাথে অ্যান্টিবায়োটিক। তারপর হচ্ছে আপনার ধরেন লোকালি আমরা অ্যান্টিবায়োটিক, লোকাল অ্যান্টিসেপটিক, ক্লিনিং এবং অ্যান্টিস্টামিন চুলকানোর জন্য দিয়ে যেতে পারে। আর যদি কোনো কমপ্লিকেশন থাকে, ওটা কমপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট। এবং যদি স্কিনের উপর আমাদের কোনো সেকেন্ডারি ইনফেকশন আছে, যে ওদের ব্লিস্টার হয়েছে, যেটা হচ্ছে ওটা সেকেন্ডারি ইনফেকশন হলো, তখন আমাদের রুল অফ এই অ্যান্টিবায়োটিকটা আপনার সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। এরপর আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। স্পেসিফিক ট্রিটমেন্ট কি, সেটা হচ্ছে আপনি অ্যান্টিভাইরাল দেন। রিসেন্টলি আমাদের স্মল ফক্সের কিছু অ্যান্টিভাইরাল ইউজ করে, ট্যাকোবিরিমেট অথবা হচ্ছে সিডোফিভির অর ব্রাইন সিডোফিভির, এগুলো দেখা যাচ্ছে অনেকাংশে পেশেন্টের ক্ষেত্রে কাজ করছে। অনেক ধন্যবাদ। আপনারা বুঝতে পারলেন যে এখানে আসলে এটা যেহেতু ভাইরাল ফিভার, অ্যান্টিবায়োটিক চট করে যে অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেওয়ার প্রবণতা, এটাতে আসলে খুব বেশি কোনো কাজ হয় না, বরং দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে রোগী আরও দুর্বল হয়ে যাচ্ছে। এটা যেহেতু ভাইরাল একটা ডিজিজ, এটা অটোমেটিক একটা সময়ের পরে ধীরে ধীরে এটার ইনফেকশাস রেটটা কমে যাবে এবং ছড়ানোর প্রবণতাটা কমে যাবে, যেটা আমরা বুঝলাম। এবং ওনারা যেটা চিকিৎসা দিয়ে থাকেন সেটা হচ্ছে সিমটোম্যাটিক, মানে যেসব উপসর্গ নিয়ে রোগী আসে সেই উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়। যদি ইনফেকশন থাকে স্কিনে, সেটা অনুযায়ী লোকাল অ্যান্টিবায়োটিকটা আপনারা ইউজ করছেন। আরেকটা প্রসঙ্গে আসে যে ভ্যাকসিন,
এখনো কি এই রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বা পৃথিবীর কোথাও কি আছে কি? যে আছে, ধন্যবাদ। সেটা হচ্ছে দেখা যাচ্ছে কিছু আমাদের ভ্যাকসিন, 2 ধরনের ভ্যাকসিন এখনো পর্যন্ত কার্যকর রয়ে গেছে। সেটা হচ্ছে সেটা বলে SCM 2000 আর হচ্ছে জিনিওসিস। সেটা হচ্ছে আপনার একটা পেশেন্টের 2টা ডোজে দিতে হবে 4 উইকস অ্যাপার্ট। একটা ডোজ দিল, এরপরে 1 মাস পরে 8টা ডোজ দেবে। দেখা যাচ্ছে এটা ট্রিটমেন্টও কাজ করে, এটা প্রিভেনশনেও কাজ করে। ট্রিটমেন্টে কী করে, ধরুন আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি ভ্যাকসিন দেবেন এবং ইমিউনোগ্লোবুলিন দেবেন, তাহলে বলা যাচ্ছে ইনফেকশনাস যে প্রবণতা অনেকটু কমে নিয়ে আসে। এবং যদি ডাইরেক্ট ভ্যাকসিন দেওয়া হয় তবে ওই ক্ষেত্রে তাকে 85% পর্যন্ত মানুষকে প্রোটেকশন দেয় এই ভ্যাকসিনটা। এটার সঙ্গে আর তুই বলতে হয় যে আমাদের দেশে কি ভ্যাকসিন এসেছে এখন, বা আমরা কি সেটা হচ্ছে এটা সবাইকে কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু ইউজুয়ালি দেওয়া হবে না এবং এটা দেওয়া উচিত না এবং এটা রিকমেন্ডেডও না। সেটা হচ্ছে আমাদের দেশে কোনো আসেনি, যেহেতু আমাদের দেশে এখনও কোনো অ্যামপক্সের কেস ডিটেকশন হয়নি। উই আর ভেরি লাকি। সেটা হচ্ছে ধরেন একটা পেশেন্ট কখন আপনি তাকে ভ্যাকসিন দেবেন, একটা হচ্ছে সে যদি একটা হেলথ ওয়ার্কার যারা পেশেন্ট ল্যাবে কাজ করছে, অ্যামপক্স পেশেন্টের বিভিন্ন ধরনের টেস্টের সাথে জড়িত, অথবা যারা হেলথ ওয়ার্ক ডাইরেক্ট পেশেন্টকে ডিল করছে, অ্যামপক্স পেশেন্টের যে কেয়ার গিভার যারা আছে, ওই সমস্ত ডাইরেক্ট কন্ট্যাক্টে যারা যাচ্ছে তাদেরকে অনলি ভ্যাকসিন দিতে হবে। প্রোপাইলেকট্রিক্যালি সবাইকে ভ্যাকসিন দেওয়া এটা দরকার নেই। সবাইকে ভ্যাকসিন আপনারা মানে প্রোভাইড করা হচ্ছে না, এটা দরকারও নেই। আচ্ছা, তো আপনি উই আর লাকি এনাফ যে এখনো আমাদের দেশে আসেনি, এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে চলে এসেছে অলরেডি, যেটা ডিটেক্ট হয়েছে এবং সেটা নিয়ে খুবই একটা উৎকণ্ঠা বলবো। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে আমাদের কতটুকু সতর্কতা জরুরি? অবশ্যই, অফকোর্স, যেহেতু পাকিস্তানে ডিটেকশন হয়েছে এবং আমাদের দেশের অনেক লোক মিডল ইস্টে জবে আছে আসা যাওয়া করে, ওখান থেকে যে সেন্ট্রাল আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা অনেক মানুষ ইয়াতে সৌদি আরবে ট্রাভেলিংয়ে যায়। ওদের যদি কারো যদি অ্যামপক্সের কোনো জীবাণু থাকে ওখান থেকে কিন্তু আমাদের আসতে পারে। এই জন্য আমাদের যে সতর্কতা সবচেয়ে নিতে হবে প্রিভেনশনের জন্য, সেটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি, যেগুলো বিভিন্ন এয়ারপোর্ট, তারপরে স্থলবন্দর, বিভিন্ন যেগুলো আছে মানুষজন আসছে, যদি তাদের কোনো স্ক্রিনিং করার, টেস্ট স্ক্রিনিংয়ের কোনো সুযোগ থাকে যে এই রোগগুলো, এই সিমটম, এই ধরনের কিছু আছে কিনা, অথবা হাইলি যেগুলো এন্ডেমিক কান্ট্রি, ধরেন ওয়েস্ট আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো, এই সমস্ত জায়গাতে যারা আসে তাদেরকে হাইলি একটি স্ক্রিনের যদি আমরা ব্যবস্থা করতে পারি। আর যদি দেখি যে না একটা পেশেন্টের হিস্ট্রি আছে কন্ট্যাক্টের এবং পেশেন্টের ফিচার্স কিছু পাওয়া যাচ্ছে, তখন তাদেরকে যে আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে পারি। এবং যদি আমরা যারা পাবলিকরা আসি তারা যদি খুব বেশি অ্যাওয়ার হই, ওদের পেশেন্ট আসলে আমরা যদি নিজেদেরকে খুব বেশি সতর্ক করি, অথবা যারা হেলথ মানে কেয়ার গিভার, ওরা যদি পিপি পার্সোনাল প্রোটেকশন নিয়ে হ্যান্ড ওয়াশ করে পেশেন্টকে ডিল করে প্রপার যদি স্যানিটাইজার ইউজ করে, তাহলে ওই কারণে অনেক অংশে আমরা এটার প্রিভেনশন করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে যেহেতু আমাদের সাবকন্টিনেন্টেই চলে এসেছে অ্যামপক্স এবং WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রেড অ্যালার্ট হিসেবে রোগটাকে চিহ্নিত করেছে ইদানিংকালে, যে কোনো সময় এটাও আউটবাস্ট হয়ে এন্ডেমিক হয়ে যেতে পারে, যেরকম আমরা দেখেছি কোভিডের বেলায়। তো যেহেতু বাংলাদেশে এখনও কোনো অ্যামপক্স রোগী আমরা ডিটেক্ট করতে পারিনি, আমরা আমাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছি। সেই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেটা আমাদের বিশেষজ্ঞ ডক্টর বললেন, আমাদের পোর্ট অফ এন্ট্রিগুলোকে আমাদের চেক করতে হবে। সেখানে রেগুলার স্ক্রিনিং করে যারা বিদেশ থেকে আসছেন তাদের কোনো উপসর্গ আছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা ওনারা কোনো কারো টাচে ছিলেন কিনা, সেই অনুযায়ী আমরা তাদেরকে কিছুদিন আলাদা করে রাখলে ঝুঁকিটা আমাদের কমে যায়। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আপনি যদি এই প্রসঙ্গে, আমার একটু একটা প্রশ্ন ছিল যে মাঙ্কি পক্স, এটাকে তো মাঙ্কি পক্স বলা হয়, তো এটা থেকে তো এটা মানুষে এসেছে, মাঙ্কি ছাড়া কি আর কোনো কোনো পশু বা আছে? সেটা হচ্ছে আপনি জাম্বিয়ান র্যাটস অর ডোমিসিলস অর মাঙ্কিস, এই জন্য এটাকে জেনেটিক ডিজিজ বলা হয়। সে ধরেন এই অর্গানিজমটা ওই প্রাণীর মধ্যে, মানকের মধ্যে ডেভেলপ করেছে অথবা প্রভাব হয়েছে, এর মধ্যে যারা ওটাকে নিয়ে ডিল করেছে তার থেকে ওই মানুষের কাছে আসছে, ওই মানুষ থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আচ্ছা, আর একেবারে
শেষের দিকে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা 2 লাইনে আমাদের দর্শকদের ধন্যবাদ। আসলে এমপক্স একটা ভাইরাস জনিত রোগ এবং সেটা হচ্ছে সেলফ লিমিটিং ডিজিজ। আমাদের রিসেন্টলি WHO এটাকে রেড অ্যালার্ট জারি করেছে, কিন্তু এটা আমাদের যে সাম্প্রতিক সময়ে যে আমরা কোভিডকে মোকাবেলা করে আসছি, এই কোভিডের তুলনায় এটা কিন্তু ফ্যাটালিটি অনেক কম। কোভিডে তো মানুষ অনেকাংশে মারা যেত, মৃত্যু হারটা অনেক বেশি ছিল, কিন্তু আমাদের এমপক্সের ক্ষেত্রে মৃত্যু হারটা অনেক কম। সুতরাং এই ক্ষেত্রে বেশি প্যানিক না হয়ে আমরা কি করব, আমরা যদি কোনো একটা পেশেন্টের এ ধরনের সান্নিধ্য পাই অথবা খোঁজ পাই, তাহলে তাকে আমরা আমাদের নিকটস্থ হসপিটালে অথবা যারা আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত আছে তাদেরকে ইনফর্ম করবে এই পেশেন্টে দেখা যাচ্ছে সে ওই জায়গায় সেন্ট্রাল আফ্রিকা থেকে এসছে, তাহলে আমরা তাকে যদি প্রপারলি কোয়ারেন্টাইন করি এবং ট্রিটমেন্ট দিই, আইসোলেশন করি, তাহলে ওই ক্ষেত্রে অনেকাংশে আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারবো। প্যানিক হওয়ার কোনো দরকার নেই। যদি ওদেরকে সংস্পর্শে যাই, আমরা কী করবো, তাদের হ্যান্ড ওয়াশ করবো, পার্সোনাল হাইজিন নিব, যেটা মেনটেন করবো। এবং যদি কোনো কারণে সংস্পর্শ হয়ে যায়, তখন আমরা পেশেন্টকে কী করবো, আমরা স্যানিটাইজ করবো। স্যানিটাইজার করার পরে পেশেন্টের আইসোলেশনটা করব এবং নিজের যদি হয়ে যায় তখন নিজেকে আইসোলেটেড রেখে কোয়ারেন্টাইন রেখে নিজের কোনো উপসর্গ আসছে কিনা অবজার্ভ করতে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর কুতুবউদ্দিন। আপনার গুরুত্বপূর্ণ এই যে একটা রোগ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমাদের সাধারণ দর্শক নিশ্চয়ই উপকৃত হয়েছেন। অবশ্যই প্যানিক হওয়ার দরকার নেই, উনি বারবার বলেছেন এটা প্যানিক হওয়ার মতো কিছু না। আমরা কোভিড মোকাবেলা করে এসেছি, যেটা খুব বেশি মর্টালিটি ছিল, মানে মৃত্যু হার অনেক বেশি ছিল। সেই তুলনায় এমপক্সের মৃত্যু হার উনি যেটা বলেন, যেটা করে খুব খারাপ ভ্যারাইটি, সেখানেও 4% যেটা আমরা ধরছি। আরেকটা ব্যাপার হলো উপসর্গ দেখা দিতেও কিছুদিন সময় লাগে, এবং উপসর্গের মধ্যে যেটা বলেছেন জ্বর আছে, কিছু র্যাশ আছে, যেটা দেখতে বসন্তের মতো, চিকেন পক্সের মতো দেখতে, কিন্তু এখানে এই ইয়েগুলো র্যাশগুলো আবার হাতের তালু পায়ের তালুতেও হয়, এবং লসিকাগ্রন্থ যেটা বা আমাদের যে নেকে যে গ্ল্যান্ডগুলো আছে এগুলো ফুলে যাচ্ছে, সেগুলো একটা লক্ষণ। এবং সবচেয়ে জরুরি যেটা আমার মনে হয়েছে, আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু প্রতিবেশী রাষ্ট্রে এসেছে, এবং উনি খুব সুন্দর করে বলেছেন আমাদের পোর্ট অফ এন্ট্রিগুলোতে চেক দিতে হবে, এবং জনসচেতনতা। আমরা এটা কারো প্রতি কোনো বিদ্রুপ বা কারো প্রতি কোনো প্রতিহিংসা নয়। আমাদের জানা মতে আশেপাশে কেউ যদি এরকম থাকে, তাকে আমরা সঠিক জায়গায় চিকিৎসার জন্য রেফারেল হিসেবে পাঠাবো, অথবা ইনফর্ম করবো স্বাস্থ্যকর্মীদের, যাতে সেই কেসটা ডিটেক্ট হয়। ওনাকে যদি আইসোলেটেড বা নিরাপদে আলাদা করে রাখা যায়, তাহলে এই রোগ ছড়াবে না এবং বাংলাদেশ এই রোগের প্রকোপ থেকে মুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ এটিএন বাংলার সাথে থাকার জন্য, ধন্যবাদ ডক্টর স্টেশনের সাথে থাকার জন্য।